বিহার আমরা পশ্চিমবাংলা একদিক থেকে লাভবান। বিহারের কাছে আগে কোনো রেফারেন্স ছিল না, পুরো ধাক্কাটা বিহারের উপরই এসে পড়েছে প্রথম। তো বিহার সেটা কতটা সামলাতে পারছে না পারছে সেটা আপনাদের সামনে আছে, সে ব্যাপারেও কিছু বলবো। কিন্তু বিহারের অভিজ্ঞতাটা পশ্চিমবঙ্গের জন্য কাজে লাগবে, গোটা দেশের জন্য কাজে লাগবে। তো এই পুরো এসআইআর ব্যাপারটা আমার মনে হয় সবার আগে যেটা বোঝা দরকার, যেটা আমরা মোটামুটি অনেকেই বলছি এখন, যে আসলে এর আগে এসআইআর কখনো হয়নি। যেটা বলা হচ্ছে 2022 2002 হয়েছে, 3 হয়েছে, এটা কোনোটা এসআইআর ছিল না। এসএসআর হতো, স্পেশাল সামারি রিভিশন, অথবা আইআর হতো, ইন্টেনসিভ রিভিশন। একটা গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে একটা বিশেষ এই ধরনের ইন্টেনসিভ রিভিশন হবে, এই ব্যাপারটাই নতুন, মানে শব্দটাই নতুন। আর শব্দটা যদি অর্থ খুঁজতে যায় তাহলে অর্থটা তো সম্পূর্ণ নতুন। তো যেটা এসআইআর করছে, আমরা যেটা দেখলাম হঠাৎ করে, যে এসআইআর বেসিক্যালি নাগরিকত্ব এবং নাগরিক এবং ভোটার এই দুটোকে মিশিয়ে দিয়েছে, এবং ওরা এটাকে সংবিধানের অপব্যাখ্যা করে এটা দাঁড় করাচ্ছে। ওরা বলছে যে সংবিধান তো এটা বলেছে যে ভোটার ভোট দেবে, নাগরিক ভোট দেবে। এটা তো ঠিক কথা, যে ভোট দেয় নাগরিকই ভোট দেয়, যে নাগরিক নয় সে ভোট দেবে না। তো তাহলে এবার ইলেকশন কমিশন বলছে তাহলে আমাকে যদি ভোটার লিস্ট বানাতে হয় তাহলে সবার আগে আমি চেক করব নাগরিক কে আর নাগরিক কে নয়। তাহলে নাগরিকত্ব চেক করাটা আমার কাছে পূর্ব শর্ত একটা ভোটার লিস্ট তৈরি করার। এটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাখ্যা, এবং ইলেকশন কমিশনের এই ব্যাখ্যাটা নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। সুপ্রিম কোর্টের রায় আগামী আশা করছি 7ই অক্টোবর সুপ্রিম কোর্ট কিছু বলবে। এই যে ব্যাখ্যাটা ইলেকশন কমিশন করছে, এই ব্যাখ্যাটা সম্পূর্ণ আমাদের দেশে এত দিনের যে নির্বাচনী প্রক্রিয়া ছিল, ভোটার লিস্ট তৈরির একটা প্রক্রিয়া ছিল, এবং তার পেছনে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, সকলের জন্য, বয়স্ক সবার জন্য ভোটের অধিকার, এই যে পুরো কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটাকে পুরো উল্টে দেওয়া হচ্ছে। পুরোপুরি কনসেপ্টটার উপরে একটা বড় আঘাত নামিয়ে আনা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা আগে আমাদের জোরটা কোথায় থাকতো? আমাদের জোরটা এখানে থাকতো যে ভারতবর্ষে যারাই যে বয়স্ক মানুষ তারা কেউ যেন বাদ না যায় ভোটার লিস্ট থেকে। তাহলে ভোটার লিস্টে ম্যাক্সিমাম লোকের নাম আসুক, এবং এই ব্যাপারে ভারতের রেকর্ডটা বেশ ভালো। ভারতের ধরুন যে 18+ যে আমাদের জনসংখ্যা ভোটার হওয়ার অধিকারী, তার প্রায় 96-97% মানুষ তারা কিন্তু ভোটার লিস্টে চলে আসেন। মহারাষ্ট্রতে একটা এখন ভোটার লিস্ট করে দিল, সেখানে 100%-এরও বেশি চলে এলো, সেটা তো আর অন্য কারচুপি, কিন্তু প্রায় 97% মানুষ এখানে চলে আসেন। আর যেখানে এই ধরনের সিস্টেম নেই, যেমন ধরুন আমেরিকায়, যেখানে ভোটারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে ভোটার হওয়াটা তোমার দায়িত্ব, ভোটার বানানোটা রাষ্ট্রের দায়িত্ব নয়, ভোটার হওয়া ভোটারের দায়িত্ব। আপনি নিচে গিয়ে কাঠখড় পুড়িয়ে নামটাকে রেজিস্টার করিয়ে ভোটার হবেন। তাহলে যেখানে এইভাবে রেজিস্ট্রেশন প্রসেস আছে, ইউনিভার্সাল এনরোলমেন্ট প্রসেস নেই ধরুন আমেরিকা, সেখানে প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত 70% মানুষ ভোটার লিস্টে আছেন, প্রায় 30% মানুষ ভোটার লিস্টের বাইরে। ওখানকার জন্য ওটাই স্বাভাবিক, এবং হয়তো এই কারণে স্বাভাবিক কারণ আমেরিকা আমরা জানি যে 60-এর দশক পর্যন্ত সেখানে ব্ল্যাক কমিউনিটি, তাদের কাছে ভোটিং রাইট ছিল না, তারা ভোট দিতে পারতেন না। ভারতবর্ষেও নির্বাচনের কথা যদি ভাবি, সংবিধান আসার আগে যে নির্বাচনগুলো হয়েছে ব্রিটিশ আমলে, যখন অন্য আইন ছিল, সেই আইন ভিত্তিতে ধরুন 20-এর দশকে, 30-এর দশকে, 40-এর দশকে যে নির্বাচনগুলো হতো, সেই নির্বাচনগুলোতে ভোটার হওয়ার জন্য অনেক শর্ত ছিল। আপনার কাছে যদি কোনো সম্পত্তি না থাকে, ডিগ্রি না থাকে, তাহলে আপনি ভোটার হতে পারবেন না। তাহলে ভোটার হওয়ার জন্য অনেক কিছু পূর্ব শর্ত থাকতো, ফলে একটা খুব ছোট অংশের মানুষ ভোট দিতে পারতেন। সমস্ত মানুষ ভোট দেবেন, এই যে পুরো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা শুরু হচ্ছে স্বাধীনতার পরে, সংবিধান গ্রহণের পরে, এবং আমাদের যে প্রথম নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এবং প্রথম যে নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, তার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা, ঐতিহাসিক ভূমিকার মধ্যে ছিল, যে ভারতবর্ষ এটা দেখিয়ে দিয়েছিল যে এমন একটা দেশে যেখানে শিক্ষার হার অত্যন্ত কম, এমন একটা দেশ যেখানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশ ভাগ হয়েছে, দাঙ্গা হয়েছে, এত মানুষ দেশের একদিক থেকে অন্যদিকে চলে গেছেন, একটা এত বড়
গান্ধী হত্যা করে দেওয়া হয়েছে, এমন একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে একটা খুব দরিদ্র একটা দেশ এবং শিক্ষার হার যেখানে খুব কম, সেই রকম একটা দেশ, সেখানে পুরো তারা একটা নির্বাচন করছে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারকে নির্বাচিত করছে এবং সেই নির্বাচনের প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে, এমনটা নয়। ধরুন নেপালে কিছুদিন ধরে গণতন্ত্র চলছে, এখন আগামী দিনে গণতন্ত্র থাকবে কি থাকবে না একটা প্রশ্নচিহ্ন চলে এসেছে। ভারতবর্ষ এই ব্যাপারে একটা তৃতীয় বিশ্বের অন্যতম দেশ, যেখানে এত বড় জনসংখ্যা এত রকমের কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু নির্বাচনটা মোটামুটি নিয়ম করে এবং মোটামুটি যেটাকে ভরসা করা যায়, খুব কখনো কখনো কারচুপির অভিযোগ এসছে, কিন্তু সাধারণভাবে নির্ভরযোগ্য একটা নির্বাচনী প্রক্রিয়া ভারতবর্ষে ছিল। এই যে ব্যাপারটা ছিল, এটাকে এবারে উল্টে দেওয়া হচ্ছে। তাহলে আগে আমাদের এটা ছিল না। আগে ছিল যে আপনি ভোটার হতে চান, আপনি ভোটার হবেন, 18 বছর বয়স হয়ে গেছে, আপনি ভোটার হবেন। তারপরে এদেশে যে মানুষ আছে তাকে আমি ধরে নিচ্ছি যে নাগরিক। এবার না ধরে নেওয়ার যদি কোনো কারণ থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা রাষ্ট্র খতিয়ে দেখবে। কিন্তু সবাইকে ঢালাও হারে যে তুমি নাগরিক এটা আগে প্রমাণ করো, এই ঢালাও হারে সবাইকে নাগরিকত্ব প্রমাণ করার পরীক্ষায় নামিয়ে দেওয়া হয়নি কোনোদিন। বিহারের এসআইআর যেটা করেছে, সবাইকে এই পরীক্ষায় নামিয়ে দিয়েছে যে তোমাকে এখানে একটা কিছু লোককে ছাড় দেওয়া হয়েছে। তাকে ছাড় দেওয়া হয়েছে যে 2003-এর ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে বেনিফিট অফ ডাউট তারা পাবে। 2003-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে নাগরিক ধরে নেওয়া হবে। 2003-এর পরে যাদের নাম যুক্ত হয়েছে তাদের সবাইকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তাহলে এই প্রথম ব্যাপারটা হচ্ছে এসআইআর যেটা হচ্ছে ডিপার্চার, ভারতবর্ষের এতদিনের যে এস্টাবলিশড প্রসেস, সেখান থেকে সেই ডিপার্চারটা হচ্ছে যে আর কাউকে নাগরিক বলে আমি ধরে নেব না। সবার নাগরিকত্ব সব সময় সন্দেহের ঘেরাটোপের মধ্যে, সবাইকে সব সময় প্রমাণ করতে হবে যে আমি নাগরিক, এই আমার আধার, এই আমার জন্মের নথিপত্র, এই আমার সবকিছু, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যেটা আমরা দেখলাম, এটা নির্বাচন এই এসআইআর প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে আরেকটা যেটা বড় কারচুপি, যেখান থেকে এই পরিযায়ী শ্রমিকের নামটা বাদ যাচ্ছে। যে আপনি ভোটার দেখবেন, সংবিধান যেটা বলে যে আপনি কে ভোট দেবে, যে 18 বছরের উপরে সে ভোট দেবে। অর্ডিনারি রেসিডেন্ট, আপনি মোবাইল ভোটার না, যে আমি একটা ভোটার হয়ে গেলাম ভারতবর্ষে, যেখানে খুশি গিয়ে আমি ভোট দেবো, না। ভারতবর্ষে এরকম কোনো ইউনিভার্সাল ভোটিং ব্যাপারটা নেই। আপনি একটা নির্দিষ্ট এলাকার ভোটার বলে আপনার ভোট, আপনি যখন ভোট হচ্ছে তখন আপনার একটা এলাকা অ্যাসাইন্ড হচ্ছে, আপনাকে একটা বুথ অ্যাসাইন করা হচ্ছে, আপনি একটা এলাকার ভোটার। তাহলে এলাকার ভোটার যদি হয় তাহলে সেখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি সেখানকার সাধারণভাবে সেই এলাকার আপনি বাসিন্দা, অর্ডিনারিলি আপনি সেখানে থাকেন। তাহলে অর্ডিনারিলি কে থাকে আর কে থাকে না, অর্ডিনারিলি থাকা না থাকার কথাটার মানেটা কি, এটা প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এবং সুপ্রিম কোর্ট সেটা নিয়ে ব্যাখ্যা করেছে। তো সুপ্রিম কোর্ট সেখানে যেটা বেসিক্যালি ব্যাখ্যা করেছে যে অর্ডিনারি থাকা মানে হচ্ছে স্থায়ীভাবে থাকেন কি থাকেন না, এটাই আপনার বাড়ি কিনা, আপনি এখানে থাকেন। তাহলে আপনি যে কোনো কাজে বাইরে চলে গেছেন, আপনার ট্রান্সফার হয়েছে, আপনি বাইরে কোথাও আছেন, কিন্তু আপনার ঘর বাড়ি এখানে, আপনি এখানকারই মানুষ, অতএব আপনি ভোটটা এখানেই দেবেন। তাহলে কোভিডের সময় যখন আমরা দেখি যে কোভিড হয়ে যায়, লকডাউন হয়ে যায়, বিহারের এত পরিযায়ী শ্রমিক গোটা দেশ জুড়ে ছড়িয়ে আছে, তাদের কাছে আর কোনো কাজ থাকে না। যখন কাজ থাকে না তখন তারা সবাই কিন্তু দরকার হলে পায়ে হেঁটে, বাধ্য হলে তাহলেও তারা সেই বিহারের গ্রামেই ফিরে আসে। অতএব সেখান থেকে প্রমাণ হয় যে এরা হচ্ছে বিহারের বাসিন্দা, তারা এখানকারই লোক, অর্ডিনারিলি তারা এখানকারই রেসিডেন্ট। কিন্তু এই অর্ডিনারি